মেকানিক্সের কার্য ক্ষমতার শক্তি এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে দুটি পর্বে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। সেই এমসিকিউ চ্যানেলে সার্চ করে তোমরা দেখতে পাবে, আর এর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকছে। তাহলে লিঙ্কে ক্লিক করে সরাসরি দেখতে পারো বা চ্যানেলে সার্চ করেও তোমরা দেখতে পাবে। যাক, আজকে আমরা শুরু করছি পরের কিছু এমসিকিউ নিয়ে। ঠিক আছে, প্রশ্নটা আমি পড়ছি, তোমরা পড়তে থাকো। M, 2M, 4M এবং 8M ভরের ব্লকগুলি একটি ঘর্ষণহীন তলের উপর সাজানো আছে। V বেগে গতিশীল M ভরের অপর একটি ব্লক একই রেখা বরাবর M ভরের ব্লকের সাথে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। পরপর প্রতিটি সংঘর্ষ পূর্ণ অস্থিতিস্থাপক। যে সময়ে 8M ভরের ব্লকটি চলতে শুরু করে, মূল গতিশক্তি থেকে p% শক্তিক্ষয় ঘটে। p এর মান প্রায়। চারটে অপশন আছে। এ আছে 37, বি আছে 77, সি আছে 87 আর ডি আছে 94। এবার ছবিতে কি আছে দেখো, যেখানে যা বলা আছে সেটা থেকে একটু বুঝে নিই। যে M, 2M, 4M, 8M এই ব্লক চারটে পরপর সাজানো আছে একটা টেবিলের উপরে। সেই টেবিলের উপরে দেখো আরেকটা ভর আছে M, অপর একটি M ভরের ব্লক। এই যে এটি হচ্ছে অপর একটি M ভরের ব্লক, যেটা V বেগে গতিশীল। তাহলে V বেগে গিয়ে এই M এর সঙ্গে সংঘাত ঘটাবে, সে আবার এর সঙ্গে সংঘাত ঘটাবে, কিন্তু সংঘর্ষগুলো পূর্ণ অস্থিতিস্থাপক। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে ব্লকগুলো একসাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এই M যখন এর সঙ্গে সংঘাত ঘটাবে, এরা একসাথে যুক্ত হয়ে যাবে। এবার এই দুটো একসাথে যুক্ত হবে। এইভাবে যখন 8M ব্লকের সাথে সংঘর্ষ ঘটবে, তখন সব ব্লকগুলো একসাথেই যুক্ত হবে। ঠিক আছে, সব ব্লকগুলো একসাথে গতিশীল হবে। তো এতে বলা আছে যে 8M ভরের ব্লকটা যখন গতিশীল হলো, তখন শক্তি ক্ষয় হচ্ছে p%। তাহলে p এর মান কত? তার মানে এই সংঘাতে শক্তি ক্ষয়টা বের করবো, তা থেকে p এর মানটা পাবো। শক্তি ক্ষয় কত হলো দেখো। সংঘাতের পূর্বে এই যে ব্লক যাচ্ছে, সংঘাতের পূর্বে মোট গতিশক্তি সেটা ধরো E1 সমান হবে 12 mv²। এটা পাওয়া গেল প্রথমটার গতিশক্তি। ঠিক আছে, এই গতিশক্তি এ নিয়ে সামনের দিকে যাচ্ছে। দেখো, এরপর আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে এই ব্লকগুলো যখন একসঙ্গে যুক্ত হয়ে গতিশীল হবে, তখন বেগ কত হবে হিসাব করব। তো পুরো স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে ব্লকগুলো একসাথে যুক্ত হয়ে যাবে। যেমন ধরো এই ব্লক যখন এর সঙ্গে সংঘাত ঘটাবে, সংঘাতের পর দুজনে একসাথে যুক্ত হয়ে গতিশীল হবে। তাহলে M আর M যুক্ত হয়ে 2M ভরের ব্লক একসাথে গতিশীল হয়ে 2M এর সাথে সংঘাত ঘটাবে। আবার এই 2M যখন সামনের দিকে যাবে, তখন কিন্তু এই 2M আর এখানের 2M মিলে 4M ভরের ব্লক এই 4M এর সাথে সংঘর্ষ ঘটাবে। তাহলে এখানে হলো 8M মোট। সেই 8M আবার এখানে 8M এর সঙ্গে সংঘাত ঘটাবে। ঘটানোর পর 16M ভরের একটা ব্লক যেন সামনের দিকে গতিশীল হচ্ছে। তাহলে তার বেগ কত আমরা হিসাব করব। এবার দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি লেখা যাবে। ভরবেগের সংরক্ষণ সূত্র এখান থেকে পাবো। দেখো, সংঘাতের পূর্বে ভরবেগ হচ্ছে mv, শুধু এর ভরবেগ আছে, বাকি সব শূন্য। তাহলে সংঘাতের পূর্বে ভরবেগ হচ্ছে mv, পরে যদি বেগ v হয়, তাহলে সেই বেগ কত হবে দেখো। M আছে প্রথমের ভর,
যে গতিশীল ছিল, বাকি এমগুলো সব এর সঙ্গে যুক্ত হয়েছে। ধরো বেগটা পরে হবে, এখানে একটা আমরা ক্যাপিটাল ভি ছিল, এটাকে ধরছি V2 লিখে নিই। ঠিক আছে, সংঘাতের পর বেগটা হচ্ছে V2। দেখো এখানে পাওয়া গেল mv সমান, দেখো m 2m 4m 8m 16m ইন্টু V2। এখান থেকে পাওয়া যাবে V2 সমান, দেখো এখানে m কেটে যাবে, তাহলে v/16 হলো। ঠিক আছে, সংঘাতের পর বেগ পাওয়া গেল এটা, সংঘাতের পর গতিশক্তি। সংঘাতের পর গতিশক্তি E2 সমান, দেখো হাফ মোট ভর সেটা হচ্ছে 16m ইন্টু V2 স্কোয়ার। V2 স্কোয়ার দেখো এখানে আছে v/16 এর স্কোয়ার। ঠিক আছে, সমান হলো হাফ, এখানে দেখো এই 16, এখানে স্কোয়ার আছে একটা, 16 কেটে যাবে m v স্কোয়ার, তাহলে হাফ m v স্কোয়ার বাই 1/16 লেখা যাবে। দেখো এই 1/2, এই যে 1/2 লিখেছি, mটা এই যে m, v স্কোয়ারটা এখানে v স্কোয়ার। ঠিক আছে, এবার এই যে 16 আর এখানে 16 স্কোয়ার কেটে গিয়ে একটা 16 আছে, তাহলে দেখো এটা হলো E1 ইন্টু 1/16। কারণ দেখো E1 সমান লেখা আছে যে হাফ m v স্কোয়ার, তাহলে এটা হলো E1 ইন্টু 1/16। ঠিক আছে, তাহলে প্রথমের গতিশক্তি পাওয়া গেছে, পরের গতিশক্তি পাওয়া গেল। এবার এখান থেকে শক্তি ক্ষয় কত হিসাব করব। অতএব শতকরা শক্তি ক্ষয় সমান, দেখো প্রথমে ছিল E1, পরে হয়েছে E2, এটা E1 এ এই পরিবর্তন হয়েছে ইনটু 100%। ঠিক আছে, শতকরা শক্তি ক্ষয় এটা হবে। দেখো E1 এর জায়গায় লেখা যাবে, দেখো E1 এ লিখলাম, E2 এর জায়গায় লিখছি E1 ইন্টু 1/16 বাই E1 ইন্টু 100%। দেখো এটা হবে, এই যে সব E1 গুলো কেটে গেল, তাহলে 1 বিয়োগ 1/16 ইন্টু 100% সমান, দেখো এটা হবে 15/16 গুণিত 100%। দেখো এই ভাগটা করে আসছে, তোমরা ভাগটা করে দেখো, এই ভাগটা করে দেখবে এটা আসবে 93.75%। ঠিক আছে, এবার এখানে অপশন দেখো 37, 77, 87, 94 আছে, তাহলে দেখতে পাচ্ছ যে এটা এর সঙ্গে সমান হচ্ছে, আসন্ন মানে এটা এর সঙ্গে সমান হবে, তাহলে এটা ডি এর অপশনটা হলো সঠিক। ঠিক আছে, ডি এর অপশন হলো এর ক্ষেত্রে সঠিক অপশন। এবার লিফট সম্পর্কিত একটা প্রশ্ন আছে, তো আমি প্রশ্নটা পড়ছি, তোমরা একসাথে পড়তে থাকো। একটি 60 হর্স পাওয়ার ক্ষমতা বিশিষ্ট বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ 2000 কেজি ভার উত্তোলক ক্ষমতা সম্পন্ন একটি লিফটকে উপরে তোলে। যদি লিফটটির উপর ঘর্ষণ বল 4000 নিউটন হয়, তাহলে ভর্তি অবস্থায় লিফটের গতিবেগ প্রায়, এখানে বলে দিয়েছে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, আর জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে 4টে অপশন দেওয়া আছে, যা গতিবেগের মান কত হবে
না, প্রথম অপশন আছে 1.5 মিটার পার সেকেন্ড, দুইয়ের অপশন আছে 1.9 মিটার পার সেকেন্ড, সি আছে 2 মিটার পার সেকেন্ড, আর ডি আছে 1.7 মিটার পার সেকেন্ড। তো গতিবেগ কত হবে আমাদের হিসাব করতে হবে। দেখো, তার আগে এই হর্স পাওয়ার, এই যে ক্ষমতা কত আগে লিখি। তাহলে ক্ষমতা পি সমান দেওয়া আছে 60 হর্স পাওয়ার, 60 গুণিত 746 ওয়াট। ঠিক আছে, দেখো এবার আমরা বেগ হিসাব করতে যাচ্ছি। ক্ষমতার বেগের মধ্যে কি সম্পর্ক, সেই সূত্র এখানে ব্যবহার করব। দেখো, ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি, এই ছিল একটি সূত্র। ক্ষমতা এফটা হচ্ছে বল, ভিটা হচ্ছে বেগ। তাহলে এখানে মোট কত বল কাজ করছে আমরা দেখব। দেখো, 2000 কেজি ভার উত্তোলন করবে, তাহলে এখানে বল এফ সমান, যে বলটাকে প্রয়োগ করতে হবে, বল এফ সমান হবে 2000 কেজি, তাকে 10 দিয়ে গুণ করা হলো মানে mg, এইটা হলো ওজনজনিত বল। আর দেখো একটা ঘর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, তাহলে এই মোটরকে কত বল প্রয়োগ করতে হবে না, ওজনজনিত বলকে প্রশমিত করতে হবে, ঘর্ষণ বলকে প্রশমিত করতে হবে। এটা হচ্ছে ওজনজনিত বল আর এটা হচ্ছে ঘর্ষণ বল। এটা হচ্ছে 20,000 আর এটা 4,000 নিউটন সমান 24,000 নিউটন। তাহলে এই পরিমাণ বল কাজ করছে, মানে বল প্রয়োগ করতে হবে। যদি ভি বেগে তুলতে পারে তাহলে কি পাওয়া যাবে, দেখো এই সমীকরণ থেকে 60, পি এর মান লিখছি 746, এটা হলো পি। এফ এর বদলে কত হলো 24,000 ইন্টু ভি। ঠিক আছে, তাহলে ভি সমান হবে 60, 7, 4, 6, 2, 4, 0, 24,000। তো দেখা যাচ্ছে এটা কেটে 400 হবে। 746কে 400 দিয়ে ভাগ করতে হবে। তো 7, 4, 6, দেখো দুটোর পর দশমিক দিয়ে বসিয়ে দেবে, দুই ঘরের পর দশমিক বসিয়ে দেওয়া হবে। 4 একে 4, কত হলো 4, 5, 20, 4, 6, 24 লেখা যাবে, 2 তাহলে 5 হবে, 186.5। তো 186.5 হলো, তাহলে এই ভাগফলটা হবে 1.865, এটা লেখা যাবে 1.9। তাহলে দেখা যাচ্ছে এর অপশনটা বি এর সঙ্গে আসন্ন মানে আসছে। তাহলে এটা বি এর অপশন হবে সঠিক। ঠিক আছে, বি এর অপশন পাওয়া যাবে ঠিক। এরপর পরের প্রশ্ন কি আছে দেখো, হচ্ছে স্থির অবস্থা থেকে একটি বস্তুকণা একটি বলের প্রভাবে একমাত্রিকভাবে চলতে শুরু করে, যা বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভরশীল। 3 মিটার দূরত্ব অতিক্রম করার পর বস্তুটির গতিশক্তি বলে 4টে অপশন দেওয়া আছে, আর বলা আছে চিত্র দেখার কথা বলা আছে। তো এখানে 4টে অপশনের প্রথমে আছে এ তে 4 জুল, বি আছে 2.5 জুল, সি আছে 5 জুল, আর ডি আছে 6.5 জুল। আর এখানে যে ছবি দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে এদিকে দূরত্ব আর এদিকে বল নিয়ে লেখচিত্র আঁকা আছে। তো এখান থেকে
বস্তুর 3 মিটার দূরত্ব অতিক্রম করার পর গতি শক্তি কত হবে হিসাব করতে হবে। ঠিক আছে, দেখো এবারে সমাধান করা যাবে কিভাবে। তো প্রথমে দেখো আমরা একটা বিষয় জেনেছি আগে, যে বল সরণ, এই লেখচিত্র সরলঅক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে, এই লেখচিত্র সরল অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে, তাহলে যে ক্ষেত্রফল উৎপন্ন করবে সেটা কৃতকার্যকে নির্দেশ করে। ঠিক আছে, এটা আরেকবার বলে নিই, বল সরণ লেখচিত্র সরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করবে সেটা কৃতকার্যকে প্রকাশ করে। দেখো এইদিকে বল আর অতিক্রান্ত দূরত্ব নিয়ে লেখচিত্র আঁকা হয়েছে। দেখো এই লেখচিত্রটা হচ্ছে এই ধরনের। তো এই লেখচিত্র দেখো এই যে অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করেছে সেটা কৃতকার্যকে প্রকাশ করবে। সেই ক্ষেত্রফল হবে, দেখো এখান থেকে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কৃতকার্যকে প্রকাশ করবে। ঠিক আছে, এবার দেখো যে পরিমাণ কার্য করা হলো সেই কার্যই বস্তুর গতিশক্তি বৃদ্ধি করবে। প্রথমে তাহলে স্থির অবস্থা থেকে শুরু করেছে, এর গতিশক্তি শূন্য ছিল, যে পরিমাণ কার্য করলো সেটাই গতিশক্তি বৃদ্ধি করবে। তাহলে গতিশক্তি কত হবে কৃতকার্যে, তাহলে যে পরিমাণ কার্য করা হবে সেটাই হবে ওর গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান কৃতকার্য। গতিশক্তি সেটা হবে কৃতকার্যের সঙ্গে সমান। ঠিক আছে, যে পরিমাণ কার্য করা হলো সেটাই এর গতিশক্তি বৃদ্ধি করবে, কিন্তু প্রথমে গতিশক্তি শূন্য ছিল, তাই যে পরিমাণ কার্য করা হলো সেটাই হবে 3 মিটার দূরত্ব অতিক্রম করার পর গতিশক্তি। ঠিক আছে, তাহলে এখন কার্য কত আমাকে হিসাব করতে হবে। কার্য হিসাব করার জন্য এই রীতি পেয়েছি, যেখানে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করেছে সেটা কত হিসাব করব। দেখো এই ক্ষেত্রফল হিসাব করার জন্য তো এখানে একটা বিষয় দেখো, অতিক্রান্ত দূরত্ব আর সরণ এক বিষয় নয়, কিন্তু একই দিকে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই সরণের পরিমাপ হবে। তাহলে সরণ বলার সময় একটা দিক আছে, অতিক্রান্ত দূরত্বের দিক নেই, ওটা স্কেলার রাশি, তো সেই হিসাবে এটা একই ধরনের হিসাব করে লেখা হচ্ছে। দেখো এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে আর একটা ত্রিভুজ আছে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে মোট ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করবো কি করে, দেখো এইদিকে দৈর্ঘ্য আছে 3 আর এইদিকে আছে 2। তাহলে ধরো এটা একটা নাম দিই ও এ বি সি। দেখো এবার এই যে আয়তক্ষেত্র ও এ বি সি এর ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্র ও এ বি সি এর ক্ষেত্রফল দেখো ও এ ইন্টু ও সি, ও এ ইন্টু ও সি, এই যে ও এ আর এখান থেকে এটা হচ্ছে ও সি। দেখো 2 আর এইদিকে আছে 3। দেখো এইদিকে বল আছে নিউটন, এইদিকে দূরত্ব আছে মিটার, নিউটন ইন্টু মিটার হবে জুল, তাহলে এটা হলো 6 জুল। তাহলে এই যে ক্ষেত্রফল, তার জন্য এইদিকে হিসাবটা পাওয়া গেল 6 জুল এই ক্ষেত্রফলের হিসাব থেকে। আর উপরে যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রে দেখো পি কিউ বি, পি কিউ বি এর ক্ষেত্রে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, 1-2 ভূমি দেখো পিবি, দেখো পি থেকে বি এই দৈর্ঘ্যটা আছে, এখানে দৈর্ঘ্য 2 থেকে 3, এটা হচ্ছে 1 ভূমি হলো। উচ্চতা কত, দেখো এখানে যে 2 থেকে 1, এই যে বি কিউ
সেটা হচ্ছে 2 থেকে 3, এটা হলো 1 সমান হচ্ছে হাফ জুল, 0.5 জুল। তাহলে মোট কার্য কত? দেখো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা যোগ করে পাওয়া যাবে 6.5 জুল। তাহলে এই পরিমাণ কার্য করা হয়েছে। এই কার্যই গতিশক্তি বৃদ্ধি করবে। প্রথমে গতিশক্তি 0 ছিল, তাহলে শেষে গতিশক্তি হলো 6.5 জুল। এখানে ডি এর অপশন দেখো, সেটা আছে 6.5 জুল। তাহলে এখানে ডি এর অপশন হলো সঠিক। দেখো এটা এরপর একটা সরল প্রশ্ন আছে, অনেকটা সহজ। দেখো প্রশ্নটা কি আছে, একটি সমতলের উপর রাখা m ভরের একটি ব্লক স্থির অবস্থা থেকে g/2 সমতরণে উপরে উঠতে শুরু করে। t সময়ে ব্লকটির উপর লম্ব প্রতিক্রিয়া দ্বারা কৃতকার্য বলে এখানে 4টে অপশন দেওয়া আছে। আর ছবিটা দেওয়া আছে যে তলের উপর m ভরের ব্লক রাখা আছে, সেটা g/2 ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে। ঠিক আছে, তো দেখো এখানে লম্ব প্রতিক্রিয়া দ্বারা কৃতকার্য হিসাব করতে হবে। তাহলে প্রথমে লম্ব প্রতিক্রিয়া হিসাব করব আর সরণ হিসাব করব। লম্ব প্রতিক্রিয়াটা বল ইনটু সরণ করে কার্য পাওয়া যাবে। তো দেখো এই ছবিতে এঁকে নিই। ধরো লম্ব প্রতিক্রিয়া আর, সেটা হচ্ছে উপর দিকে, এর যে ওজন mg কাজ করছে নিচের দিকে, আর লব্ধি বল দেখো m ইন্টু g/2, এই পরিমাণ বল কাজ করছে উপর দিকে। তাহলে দেখো আরটা উপর দিকে তার বিপরীত দিকে কাজ করছে mg, তাতে লব্ধি বল হয়েছে mg/2। তাহলে এখান থেকে লেখা যাবে r মাইনাস mg সমান mg/2। দেখো আর উপর দিকে, mg নিচের দিকে, লব্ধিটা আছে mg/2, এটা পাওয়া গেল। তাহলে এখান থেকে লেখা যাবে r সমান mg প্লাস mg/2 সমান হচ্ছে 3mg/2। এটা পাওয়া গেল আর। তাহলে বল কত পাওয়া গেল, এবার সরণ কত হবে হিসাব করতে হবে। বস্তু কত ত্বরণীয় উপর দিকে উঠছে, দেখো এই সমান g/2 ত্বরণীয় উপর দিকে উঠছে। তো প্রাথমিক বেগ কত? 0। তাহলে t সময় অতিক্রান্ত দূরত্ব, তার যে সূত্র s সমান ut প্লাস হাফ at স্কয়ার, এই ছিল সূত্র। তো সেক্ষেত্রে s সমান হবে 0 প্লাস 1/2, ত্বরণটা আছে g/2 ইন্টু t স্কয়ার সমান কত হবে দেখো, g t স্কয়ার/4। তাহলে বল পাওয়া গেল, সরণ পাওয়া গেল। তাহলে কার্য W সমান হবে R ইন্টু S, আর এর জায়গায় 3/2 mg ইন্টু g t স্কয়ার/4 সমান কি পাওয়া যাবে দেখো এখান থেকে, উপরে আছে 3m g স্কয়ার t স্কয়ার, 3m g স্কয়ার t স্কয়ার/8। ঠিক আছে, W সমান হলো দেখো এখানে যে 3m g স্কয়ার t স্কয়ার, আর এটা 2 আর 4 গুণ করে 8 হলো। এখানে দেখো এরকম অপশন আছে এই একটা। ঠিক আছে, তাহলে এ এর অপশন হলো সঠিক, এটা হলো এ এর অপশন। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। এই প্রশ্নে কি আছে দেখো, m ভরের একটি গতিশীল বস্তু 4m ভর বিশিষ্ট একটি বস্তুকে আঘাত করে। আঘাতের পর হালকা বস্তুটি স্থির অবস্থা লাভ করে। যদি হালকা বস্তুর প্রাথমিক বেগ v হয়, তবে সেটির সংঘর্ষ গুণাঙ্ক বলে এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো এখানে সংঘর্ষ গুণাঙ্ক কত হয় হিসাব করতে হবে। তো সংঘর্ষ গুণাঙ্ক E সমান, দেখো সংঘাতের পর পরস্পর থেকে অপসারণ বেগ ছিল উপরে,
সরণ বেগ মানে পরস্পর থেকে যে বেগ নিয়ে দূরে সরে যাবে সেই বেগটা থাকে উপরে, তাকে ভাগ করতে হয় যে বেগ নিয়ে ওরা পরস্পরের দিকে এগিয়ে আসছে সেই বেগ, আগমন বেগ। মানে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার বেগটা থাকবে উপরে, আর পরস্পরের দিকে যে সরে আসছে সেই বেগ নিচে। এই যে অনুপাতটা পাওয়া যাবে সেটা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক। এই সংঘর্ষ গুণাঙ্ক কত বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কি বলা আছে, আমরা এই আগমন বেগটা কত হয় দেখব। ধরো এটা ইউ আর এটা ভি, তাহলে ই সমান হবে ভি বাই ইউ। এখন ইউটা কত দেখো, মানে পরস্পরের দিকে কত বেগ এগিয়ে আসছে। এম ভরের গতিশীল বস্তু সে কত বেগ নিয়ে যাচ্ছে দেখো, ভি বেগ নিয়ে, আর দ্বিতীয় বস্তু স্থির। দেখো এইটা এম, এটা 4n, এম 4n, এম 4n। ধরো এই যে এম ভরের বস্তু এটা স্থির, তাহলে এর প্রাথমিক বেগ হচ্ছে 0। এ কত বেগে যাচ্ছে, এদিকে বলা আছে ক্যাপিটাল ভি বেগে যাচ্ছে, তাহলে এটা ক্যাপিটাল ভি বেগে এইদিকে গেল। তাহলে আগমন বেগ যেটা ইউ পরস্পরের দিকে আসছে সেটা হবে ভি মাইনাস 0 ইকুয়াল টু ভি। দেখো এই দুটো আপেক্ষিক বেগ, সেটাই হবে আগমন বেগ, সেটা হচ্ছে এর বেগ ভি আর এর 0, তাহলে পরস্পরের দিকে আগমন বেগ হলো ভি। তাহলে অপসারণ বেগ কত বেগে পরস্পর থেকে সরে যাচ্ছে, তাতে কি বলা আছে দেখো, হালকা বস্তুটি আঘাতের পর হালকা বস্তুটি স্থির অবস্থা লাভ করে, তাহলে হালকা বস্তু এটা স্থির হয়েছে। আর এই বস্তু যদি ধরো ভি ড্যাশ বেগ লাভ করে তাহলে অপসারণ বেগ হবে ভি ড্যাশ। ওই ভি ড্যাশ কত আমরা বের করব। আবার দেখো এটা স্থির হয়েছে, এ ভি ড্যাশ বেগ নিয়ে গতিশীল হয়েছে যদি হয়, তাহলে অপসারণ বেগটা হবে ভি ড্যাশ বিয়োগ 0 সমান ভি ড্যাশ। তাহলে তখন ভি এর জায়গায় লিখব ভি ড্যাশ। দেখো এবার ওই সংঘাতের পর বেগ কত সেটা হিসাব করার জন্য ভর বেগের সংরক্ষণ সূত্র কাজে লাগানো হবে। ভর বেগের সংরক্ষণ সূত্র, এটা থেকে কি পাবো দেখো, m ইন্টু ভি প্লাস 4m ইন্টু 0 ইকুয়াল টু m ইন্টু 0। এটা স্থির বলা আছে, আঘাতের পর হালকা বস্তুটি স্থির অবস্থা লাভ করে, স্থির বলা আছে। 4m ভরের বস্তু আমরা ধরছি ভি ড্যাশ বেগ লাভ করে। তাহলে দেখো এম ভি সমান 4m ভি ড্যাশ, এম এম কেটে গেল, তাহলে ভি ড্যাশ সমান ভি বাই 4। ঠিক আছে, তাহলে ভি ড্যাশ সমান ভি বাই 4। তাহলে অপসারণ বেগ মানে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার বেগ, যেটা অপসারণ বেগ লিখেছি সেটাই দুটো বেগের বিয়োগ, সেটা হচ্ছে ভি ড্যাশ মাইনাস 0 সমান ভি ড্যাশ সমান ভি বাই 4। ঠিক আছে, তাহলে অপসারণ বেগটা পাওয়া গেল ভি বাই 4, আগমন বেগ হয়েছে ভি, তাহলে সংঘর্ষ গুণাঙ্ক ই সমান কত হবে দেখো, ই সমান তাহলে হবে, এখানে আছে ভি বাই 4, মানে যে অপসারণ বেগ সেটা হচ্ছে ভি বাই 4, তাকে ভি দিয়ে ভাগ করা হবে, করলে হবে 1/4 সমান 0.25। এখানে দেখো 0.25 এই অপশনটা আছে বি এতে, তাহলে বি হলো সঠিক অপশন। ঠিক আছে, সংঘর্ষ গুণাঙ্কের একটা অঙ্ক এটা ছিল, সবাই বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, একটি বস্তুকণাকে
এ বিন্দু থেকে বি বিন্দুতে 1, 2 ও 3 পথে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য যথাক্রমে W1, W2 ও W3। W1, W2 ও W3 এর মধ্যে সম্পর্ক বলে এখানে 4টে অপশন দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে W1 greater than W2 greater than W3, B এ আছে W1 সমান W2 সমান W3, C আছে W1 less than W2 less than W3, D আছে W2 greater than W1 greater than W3। তো দেখো এইখানে আছে A বিন্দু আর এখানে আছে B বিন্দু, 3টে পথ আছে। এ থেকে এই পথে গিয়ে বি তে পৌঁছেছে, 2 নম্বর পথ হচ্ছে সরাসরি এ থেকে বি তে গেছে, 3 নম্বর হচ্ছে এ থেকে এই যে একটি বক্রপথে বি বিন্দুতে পৌঁছেছে। দেখো এক্ষেত্রে 3টে ক্ষেত্রে যে কার্য হচ্ছে, 1 নম্বরের ক্ষেত্রে কার্য এটা W1, দ্বিতীয় ক্ষেত্রে কার্য W2, এক্ষেত্রে কার্য W3। ঠিক আছে, কার্য কোন ক্ষেত্রে? 3টে কার্য W1, W2, W3 এদের মধ্যে কি সম্পর্ক হবে? দেখো বল 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে সংরক্ষী বল আর একটা অসংরক্ষী বল। এখানে কিছু বলা নেই, মানে বলটা হবে সংরক্ষী বল। বলা ছিল সংরক্ষী বলের ক্রিয়ায় কার্য পথের উপর নির্ভর করে না। সংরক্ষী বলের দ্বারা কার্য পথের উপর নির্ভর করে না। তো সংরক্ষী ক্ষেত্রে কৃতকার্য পথের উপর নির্ভর করে না, তাহলে সংরক্ষী ক্ষেত্রে কৃতকার্য পথের উপর নির্ভর করে না। তো দেখো তাহলে এখানে 3টে যে পথ গেছে, এক্ষেত্রে কৃতকার্য পথের উপর নির্ভর করবে না। তাহলে 3টে ক্ষেত্রে কৃতকার্যের মান একই হবে, তাহলে বি এর অপশন হবে সঠিক। দেখো এইরকম পড়েছে আগে যে অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল। একটা বস্তুকে মেঝে থেকে টেবিলে তুলে রাখা হলো, কেউ সোজাসুজি তুলে রাখলে যা কার্য হবে, অনেক দূর ঘুরিয়ে এনে ওখানে তুলে রাখলেও কার্য একই হবে। তাহলে এটা কিভাবে মেঝে থেকে টেবিলে তোলা হয়েছে, কোন পথে, তার উপর নির্ভর করবে না। প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান, মানে এখানে শুধু উচ্চতার উপর এটা নির্ভর করবে। কিন্তু অসংরক্ষী ক্ষেত্র হলে কৃতকার্য পথের উপর নির্ভর করবে। এখানে কিছু বলা নেই, তো বলটা সংরক্ষী ধরাবে সাধারণ ক্ষেত্রে, সংরক্ষী ক্ষেত্র ধরেই হিসাব করা হবে। তাহলে বি এর অপশন হলো সঠিক। এবার আসছি পরের প্রশ্নে। প্রশ্নে কি আছে দেখো, একটি স্প্রিংকে 1 মিলিমিটার সংকুচিত করলে 1 জুল শক্তি সঞ্চিত হয়। এটিকে আরো 1 মিলিমিটার সংকুচিত করার জন্য অতিরিক্ত যে পরিমাণ কার্য করতে হবে। ঠিক আছে, বলে 4টে অপশন দেওয়া আছে। এ হচ্ছে 1 জুল, বি এ 2 জুল, সি এ 3 জুল আর ডি আছে 4 জুল। এবার দেখো স্প্রিং এ সঞ্চিত শক্তির রাশি পড়েছিলাম আমরা, ই সমান হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তাহলে এক্স পরিমাণ সংকোচন যদি ঘটানো হয়, স্প্রিং এর সঞ্চিত শক্তি হবে হাফ কে এক্স স্কয়ার। কেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। প্রথম ক্ষেত্রে দেখো এক্স সমান আছে 1 মিলিমিটার, তাহলে যে শক্তি 1 জুল, প্রথম ক্ষেত্রে দেখো 1 মিলিমিটারের জন্য আছে 1 জুল, তাহলে 1 জুল সমান হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, এটা একটা পাওয়া গেল। তো এক্স পরিমাণ সংকোচন, এক্সটা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে হাফ কে এক্স স্কয়ার সমান 1 জুল পাওয়া গেল। দেখো প্রথম এক্স পরিমাণ সংকোচন হয়েছিল, পরে আরো এক্স পরিমাণ সংকোচন হলো, মোট হলো 2x।
x প্লাস x, এইটা হলো 2x, মানে 1 মিলিমিটার প্লাস 1 মিলিমিটার, এটা 2 মিলিমিটার। তার জন্য যে শক্তি সঞ্চিত হবে সেটা ধরো E ড্যাশ সমান হাফ k 2x স্কয়ার সমান কত হবে হাফ k x স্কয়ার ইনটু এই যে 2 স্কয়ার, সেটা হবে 4। দেখো এইটার বদলে এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে 1 জুল, 1 জুল ইনটু 4, তাহলে 4 জুল হলো। তাহলে 2 মিলিমিটার সংকোচনের জন্য 4 জুল কাজ করতে হবে, আর 1 মিলিমিটার সংকোচনের জন্য 1 জুল কাজ করতে হয়েছে। এখানে আছে অতিরিক্ত যে পরিমাণ কার্য করতে হবে, তাহলে অতিরিক্ত পরিমাণ কার্য, তাহলে অতিরিক্ত কার্য সেটা সমান হবে 4 জুল বিয়োগ 1 জুল সমান 3 জুল। দেখো এখানে 3 জুলটা আছে সি এর অপশনে, তাহলে সি এর অপশন হলো সঠিক। এরপর পরের প্রশ্নে কি আছে দেখো, সরল রেখায় গতিশীল একটি বস্তুর উপর বল এ দূরত্ব d এর সাথে যেভাবে পরিবর্তিত হয় তা চিত্রে দেখানো হলো। 12 মিটার দূরত্ব অতিক্রম করার সময়ে বস্তু কণার উপর কৃতকার্য, 4টে অপশন দেওয়া আছে 21 জুল, 26 জুল, 13 জুল আর 18 জুল। আর এখানে ছবি দেওয়া আছে, ছবিতে দেখো এখানে বল আঁকা আছে y অক্ষ বরাবর, এইদিকে আছে অতিক্রান্ত দূরত্ব। তো এই বল দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল, মানে পরিবর্তন হচ্ছে কি নিয়মে না এই লেখচিত্রে দেখানো আছে। তো লেখচিত্রে যা দেখা যাচ্ছে যে d মানে 3 মিটার দূরত্ব পর্যন্ত বলটা শূন্য, 3 থেকে 7 এই দূরত্বের জন্য বলটা হচ্ছে 2 নিউটন, 7 থেকে 12 এই দূরত্বের জন্য বলটা 2 থেকে কমে কমে শূন্য হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হিসাব করতে হবে। দেখো কৃতকার্য পাওয়া যায় কিভাবে না, বল সরণ লেখচিত্র, বল সরণ লেখচিত্র সরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা কৃতকার্যকে প্রকাশ করে। ঠিক আছে, বস্তু যদি একই সরলরেখায় চলে, একই দিকে গতিশীল হয়, তাহলে সরল আর অতিক্রান্ত দূরত্ব একই হয়। তাহলে অতিক্রান্ত দূরত্ব বল, এই নিয়ে যে লেখচিত্র আঁকা আছে সেই লেখচিত্র সরল অক্ষের সাথে বা এখানে অতিক্রান্ত দূরত্বের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করেছে তা কৃতকার্যকে প্রকাশ করবে। তো কৃতকার্য সমান হয় তাহলে লেখচিত্রের তলায় যে ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে, দেখো 0 থেকে 3 এই দূরত্বের ক্ষেত্রে কৃতকার্য কত, দেখো এখানে বল 0, তাহলে এখানে কৃতকার্য 0, কৃতকার্য হলো 0। এবার দেখো 3 থেকে 7 এই দূরত্বের জন্য কার্য কত, না এখানে এই যে ক্ষেত্রফল, এটা দেখো একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য 2, প্রস্থ এই দেখো 3 থেকে 7, এটা আছে 4 একক। তাহলে কৃতকার্য হবে 2 গুণিত 4, এদিকে নিউটন আর এদিকে মিটার, এত জুল, 4 আর 2 গুণ করা হবে 8, এটা হলো 8 জুল।
ঠিক আছে, তাহলে 8 জুল হলো। সেটা হলো 3 থেকে 7 এই সরণের জন্য কার্য। এবার 7 থেকে 12 এই যে দূরত্ব গেছে তার জন্য কৃতকার্য কত হবে দেখো, এই অংশের ক্ষেত্রফল, এই অংশটির ক্ষেত্রফল। এটা কি একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত দেখো, এখান থেকে এই দূরত্ব, এটা হচ্ছে 5 একক। 7 থেকে 12 এই দূরত্ব হচ্ছে 5, আর উপর দিকে কত আছে, এইটা দেখো 2। তাহলে 1 2 হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 2, আর তো জুল সমান কত হবে, এই 2 2 কেটে গেল, হলো 5 জুল সমান 5 জুল। মোট কার্য কত হলো দেখো, প্রথমের জন্য ছিল 0, দ্বিতীয় অংশের জন্য হয়েছে 8 জুল, আর 3 নম্বর অংশের জন্য হয়েছে 5 জুল। মোট হলো 13 জুল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য হবে 13 জুল। সি এর অপশন হলো সঠিক। দেখো পরের প্রশ্ন, এই প্রশ্নে কি আছে দেখো, এম ভর ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দণ্ডকে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে রাখা হলো। এই অবস্থানে দণ্ডের স্থিতিশক্তি বলে 4টে অপশন এখানে দেওয়া আছে। এ এর অপশন হচ্ছে mgl, বি এর অপশন mgl/2, সি এর অপশন mgl/3, ডি এর অপশন mgl/4। ঠিক আছে, এবার এটা সমাধান করা যাবে কিভাবে দেখো। তো আমরা আগে দণ্ডের ছবিটা এঁকে নিচ্ছি। ধরো এই হলো দণ্ড, যার দৈর্ঘ্য এল আর ভর হচ্ছে এম। তো এই হলো উলম্ব রেখা, আর এই হচ্ছে অনুভূমিক রেখা। তো এই উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করেছে, এই কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, এইগুলো সব বলা আছে। দণ্ডের দৈর্ঘ্য এল, ভর এম, আর উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করেছে। এবারে স্থিতিশক্তিগত হিসাব করতে হবে। তো দেখো ভর কেন্দ্রের যে ধারণা সেটা এখানে প্রয়োগ করব। তো এর ভর হচ্ছে এম, ভর কেন্দ্রে বলা যে সমস্ত ভর ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরা যায়। তো ভর কেন্দ্র কোথায় অবস্থিত হবে না, এর ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত হবে। তাহলে ভর কেন্দ্রটা এখান থেকে l/2 দূরত্বে আছে, আর এখানে এর সমগ্র ভর কেন্দ্রীভূত আছে ধরা যাবে। তাহলে এখানে যেন m ভর আছে, তাহলে এই দণ্ড আর নেই। ঠিক আছে, দণ্ডের বাকি অংশের কথা বাদ দিয়ে আমরা ধরতে পারি যেন এখানে m ভর কেন্দ্রীভূত আছে, এখানে m ভরের একটা বস্তু আছে। সেই বস্তু যদি এই উচ্চতায় অবস্থিত হয় তাহলে তার স্থিতিশক্তি হবে mgh। তাহলে কি দাঁড়ালো সব মিলিয়ে, এর ভর কেন্দ্র ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত, তাহলে দণ্ডের স্থিতিশক্তি হবে mgh। এখন আমাদের h কত হবে বের করতে হবে। দেখো এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা উলম্বের সাথে কোণ করেছে, তাহলে অনুভূমিকের সাথে কত কোণ করেছে, এই কোণটা হবে 30 ডিগ্রি। এটা হলো 30 ডিগ্রি। দেখো এই দৈর্ঘ্যটা আমার অজানা, এই দৈর্ঘ্য জানা আছে, এটা হচ্ছে l/2। তাহলে এটা এই যে এদের মধ্যে সম্পর্ক পাওয়া যাবে সাইন দিয়ে। দেখো সাইন 30 ডিগ্রি সমান হবে h/l/2। সাইন 30 এর মান হচ্ছে 1/2, এটা দেখো পাওয়া যাবে 2h/l। তাহলে h সমান দেখো এখানে l যাবে, তাহলে l/4। তাহলে এর স্থিতিশক্তি হবে, স্থিতিশক্তি mgh সমান, দেখো mg তো রইল h এর জায়গায় l/4। তাহলে এইটা এখানে অপশন দেখো 4 এ এটা আছে, মানে ডি তে এই অপশন আছে, তাহলে ডিটা হলো সঠিক।
ঠিক আছে, সঠিক অপশন হলো ডি। বোঝা গেল?